সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজ 27 মার্চ 2026, রোজ শুক্রবার। এই শুক্রবারেও আপনাদের একটু কষ্ট দিলাম, এর কারণটা হলো আমাদের ঈদে যে আপনার মোটামুটি গ্যাপটা হয়েছিল সেই গ্যাপটা ফিল আপ করার জন্য আমি যথাযথ চেষ্টা করতেছি। ঈদের আগে আমরা 2টা ক্লাস বেশি করছি আর এখন 2টা ক্লাস আমাদেরকে বেশি করতে হবে, তাহলে মোটামুটি ঈদের যে বন্ধটা এটা আমাদের কভার করে যাবে। তো আজকে আমরা আলোচনা করব আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন আমরা পড়তেছিলাম ঈদের আগে। ঈদের আগে 18 তারিখে 17 হয় 18 তারিখে না 17 তারিখে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন আমাদের ক্লাস হয়নি। ওই দিন আমাদের ক্লাস হয়নি, যার কারণে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের শাস্তির যে অংশটা, শাস্তির অংশটা এবং শাস্তির পরবর্তীতে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়নি। সেই হিসাবে আমরা আজকে আলোচনা করব সেদিক থেকে। সমস্ত কিছু পাবেন, সব কিছুই আপনার অ্যাপসে পাবেন। অ্যাপসে দেখবেন সকালের বেচ নামে একটা থাকবে, যে মর্নিং বেচ। এখন দেখেন না একটা বেচ, তখন দেখবেন মর্নিং বেচ নামে একটা অপশন, মর্নিং বেচ। তারপরে ওই মর্নিং বেচে মর্নিং এর জিনিসগুলো থাকবে সম্পূর্ণ আলাদাভাবে। বুঝতে পারতেছেন? ওইখানে আবার আপনার অ্যাসাইনমেন্ট করা লাগবে, কিন্তু ওইখানে কিন্তু আবার রেজিস্ট্রেশন করা লাগবে। তবে যারা আমার 9টা এবং রাতের 10টার বেচে নিয়মিত স্টুডেন্ট আছেন, আপনাদের রেজিস্ট্রেশন করা লাগবে ঠিকই, কিন্তু কোনো টাকা লাগবে না। বুঝাতে পারলাম? মানে যারা যে কোনো এক ব্যাচের সদস্য তারা সব ব্যাচের সদস্য, মনে রাখবেন। যারা এক ব্যাচের সদস্য তারা সব ব্যাচের সদস্য। আপনার নিজের প্রয়োজনে আপনি 9টার ক্লাসও করবেন, আপনার প্রয়োজনে আপনি 10টার ক্লাসও করবেন, আপনার প্রয়োজনে আপনি সকালের ক্লাসও করবেন। আপনার প্রয়োজন না থাকলে কোনো ক্লাসই করবেন না, শুধু মাসে মাসে আমরা টাকা দিবেন, শেষ। সহজ হিসাব। বুঝতে পারবেছি? যতটুকু আপনার কোলায় আপনি ততটুকু ক্লাস করবেন, যতটুকু আপনি পারবেন না ততটুকু করবেন না। বুঝাতে পারলাম? এখানে স্বার্থটা কার? আপনার নিজের। আপনার নিজের স্বার্থে পরিশ্রম করবেন কি করবেন না আপনি নিজেকে জিজ্ঞেস করেন। আমরা চলে যাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এখানে আপনারা শাস্তির চার্ট দেখতেছেন। শাস্তির চার্টটা আমরা একটু পরে যাই। আমরা তার আগে আরেকটা বিষয় আমাদেরকে বের করতে হবে, সেটা হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এই যে দেখেন 36 ধারা। 36 ধারাটা আপনারা দেখতে পারতেছেন। আচ্ছা, এখন যারা এতে আছেন, লাইনে আছেন, একটু আমাকে বলেন তো, আপনারা কি আমার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অপরাধ ও দণ্ড 36 ধারা এই পেজটা দেখতে পাচ্ছেন? জি সঠিক স্যার। স্যার, দেখা যাচ্ছে স্যার। সঠিক হ্যাঁ স্যার দেখা স্যার, যায়। দেখতে দেখা পাচ্ছি যাচ্ছে স্যার স্যার, সম্পূর্ণ স্পষ্ট। ওকে, ওকে, আমি বুঝে নিলাম যে আমার স্ক্রিন শেয়ার কাজ করতেছে। আচ্ছা, এবার দেখেন 36 ধারাতে কিন্তু শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এই যে দেখেন 36-এর 1 যেটা, এখানে মূলত শাস্তির কথা বলা হয়েছে। কি বলতেছে? যে ধারা 9 এবং 10-এর বিধান লঙ্ঘনের দণ্ড। 9 এবং 10-এ যদি আমরা দেখি, ওইখানে কিন্তু বলা ছিল যে আপনার লাইসেন্সবিহীন আপনার উৎপাদন, রূপান্তর, ক্রয়, বিক্রয়, পরিবহন, অনেক ধরনের নিষেধাজ্ঞা, মোড়কজাতকরণ, বাজারজাতকরণ ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের নিষেধাজ্ঞা ছিল। 10-এ ছিল আমাদের অ্যালকোহলের বিষয়ে নিষেধাজ্ঞা ছিল, যে আমরা লাইসেন্স তো আমরা এটা করতে পারবো না। 9 ছিল মাদক দ্রব্যের ব্যাপারটা। এখন 36-এর 1-এ কিন্তু শাস্তির কথা বলা আছে। যদি আপনার বই খুলেন, আপনার 36-এর 1-এ দেখবেন আপনার প্রথম তফসিলের ক শ্রেণীভুক্ত অমুক এই সেই সেই অনেকভাবে লেখা, যেখানে আমরা পড়ে আসলে কিছুই বুঝতে পারি না। এখন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আপনার মাদক আছে কয়েক হাজারের, কি বলছি আমি, কয়েক হাজারের ধরনের মাদক আছে। এখন আপনি আমি পরীক্ষার্থী হিসেবে আপনার এমনকি এতগুলো মাদক কি আপনার প্রয়োজন হয়? এত মাদক আপনার প্রয়োজন হয় না। আমাদের যেগুলো একেবারে কমন মাদক, মনে রাখবেন পরীক্ষায় কিন্তু এগুলাই আসবে। আমাদের একদম আনকমন কোনো মাদক নিয়ে আজ পর্যন্ত কোনো প্রশ্ন হয়েছে দেখাইতে পারবেন যে আনকমন কোনো মাদক থেকে প্রশ্ন হয়েছে? আনকমন কোনো মাদকের প্রশ্ন আসছে? সবসময় কমন মাদকের প্রশ্ন হয় না? গাঁজা, মদ, ফেন্সিডিল, আফিম, তারপরে আপনার এই যে ইয়াবা ট্যাবলেট, যেটা ইয়াবা ট্যাবলেট, এগুলো নিয়েই তো প্রশ্ন হয়। এর বাইরে কিছু হয়? এর এগুলোর এর বাইরে কিন্তু প্রশ্ন হয় না, দেখাইতে পারবেন না। তাহলে আপনার যেখানে এগুলো থেকেই প্রশ্ন হয়, এর বাইরে আপনার টেনশন করার কোন মানে হয় না। আপনাকে টেনশন কমানোর জন্য আমি বলতেছি যে আপনি যদি তফসিলটা দেখেন, ক শ্রেণী, খ শ্রেণী এবং গ শ্রেণী, আপনি নানান প্রজাতির মাদক আছে। এমন এমন রাসায়নিক নাম আছে যেগুলো উচ্চারণ করাটাও আপনার খুবই কঠিন। বানান বানান করাটাও অনেক সময় মনে হয় কঠিন। অনেক বড় বড় আপনার আপনার নাম, রাসায়নিক নাম, এগুলো আমাদের পক্ষে উচ্চারণ, মুখস্থ তো দূরের কথা, উচ্চারণ করাই সম্ভব না। বুঝাতে পারলাম? এখন তাহলে আমার ওদিকে যাওয়া দরকার নাই, তাহলে জিনিসটা আমাদের একটু সহজ করতে হবে না?
তো জিনিসটা আমি একটু সহজ করার চেষ্টা করি আপনাদেরকে সাথে নিয়ে। দেখেন আমাদের এখানে আমাদের চার্ট আছে। এই চার্টে আমি কিছু কমন মাদক আছে যে মাদকগুলো আমাদের দরকার হয় পরীক্ষার্থী হিসেবে বা পরীক্ষার জন্য। আমরা একটু দেখি, যেমন ধরেন ক শ্রেণী থেকে আমাদের কি কি ধরনের মাদকের বেশি প্রয়োজন। যেমন ধরেন অপিয়াম, পপি গাছ, পপি ফল, এগুলো আমাদের দরকার নাই। এটা আপনার 36-এর 1-এ আর 2-এ আছে, আমার এটা দরকার নাই। আমার আফিমটা মোটামুটি দরকার আছে, কারণ আফিম একটা পরিচিত মাদক, এখান থেকে প্রশ্ন হতে পারে। এই দেখেন ক শ্রেণীভুক্ত কি মাদক আছে? আফিম বা আফিম আছে এমন কোনো কিছু মাদকদ্রব্য, পপি ফল, এখানে বা এখান থেকে আঠালো যে পদার্থটা সেটা। তার মানে এই যে আফিম যে আছে আফিম, এই আফিমের জন্য ধারা কত আসবে? 6। 31-এর 36-এর 1 কিন্তু কমন। আর এক্ষেত্রে আপনার এটা অনুচ্ছেদ নাম্বার কত? 6 কিন্তু আসতেছে। 36 ধারার 1 উপধারার অনুচ্ছেদ 6, মানে টেবিল নাম্বারের যে তালিকা আছে এটার আপনার 6। 36-1-এর 6। এখন দেখেন পরিমাণের উপর ডিপেন্ড করে ক, খ, গ হয় সাধারণত। যদি পরিমাণ আপনার কম হয় তাহলে সেটা আপনার ক, যদি পরিমাণ তার সাথে আরেকটু বেশি হয় তাহলে সেটার জন্য হয় খ, পরিমাণ যদি আরেকটু বেশি হয় তাহলে পরিমাণ তার জন্য হয় আপনার গ। দেখেন 100 গ্রাম অথবা মিলিগ্রাম পর্যন্ত। গ্রাম ইউজ করা হয় কঠিন পদার্থের ক্ষেত্রে, আর মিলিগ্রাম ইউজ করা হয় তরল পদার্থের ক্ষেত্রে। এই 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 প্রোডাক্টটা আপনার শক্ত অবস্থাও থাকতে পারে আবার তরল অবস্থাও থাকতে পারে। এই জন্য 100 গ্রাম পর্যন্ত এটা ক্রস করে নাই। 100 গ্রাম পর্যন্ত, তাহলে সেটা 36-এর 1-এর 6 ক। 36-1 কিন্তু কমন, এটা আমরা না বললেও পারি, 6 কমনে রাখলেই হয়, 6 ক। আর যখন 100 গ্রামের ঊর্ধ্বে এবং 1 কেজির নিচে, মানে 1000 গ্রামের নিচে, 1000 গ্রাম পর্যন্ত, সরি নিচে না পর্যন্ত, তাহলে খ। আর 1000 গ্রাম বা 1 কেজির ঊর্ধ্বে হলে সেটা গ। এখন শাস্তির যে ব্যাপারটা, এই শাস্তির ব্যাপারটা আপনি ইচ্ছে করলে পড়তেও পারেন, নাও পড়তে পারেন, তবে লিখতে পারলে ভালো, না লিখতে পারলেও তেমন ক্ষতি নাই। তবে আমাদের শাস্তির ক্ষেত্রে এমসিকিউ আসতে পারে। আপনার এমসিকিউ তো তার 50 দরকার নাই, 30 পারলেই তো হবে কোনো রকম, নাকি 30, 35 পাস করলেই তো চলে। যেখানে খুব বেশি চাপ মনে হবে আপনি স্কিপ করবেন, কারণ এত পড়ে আপনি পারবেন না, কারো পক্ষেই সম্ভব না। যে ব্যক্তি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সেও সবকিছু পড়ে না, এটা তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। ক শ্রেণীভুক্ত আরেকটা মাদক দেখেন এখানে, কোকেন, হেরোইন, কোকেন, প্যাথোডিন, মরফিন, ম্যাথাডন। এর ভিতর হচ্ছে আমাদের প্রথম যে দুইটা, এই দুইটা খুব পরিচিত, হেরোইন এবং কোকেন। প্যাথোডিনটাও মোটামুটি আছে, মরফিনটাও আছে, ম্যাথাডনটা খুব কম পরিচিত। তবে আমাদের প্রশ্ন হইলে হেরোইন নিয়ে প্রশ্ন হওয়ার সম্ভাবনা 99%, কোকেন নিয়েও প্রশ্ন হতে পারে, এটা 50% ধরেন, আর বাকিগুলোর পার্সেন্টেজ নাই। তো এটার ক্ষেত্রে কিন্তু আবার দুই রকম কারবার। দুই রকম কারবার কিরকম? যদি উৎপাদনের জন্য হয়, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বহন, পরিবহন, স্থানান্তর, আমদানি বা রপ্তানি, তাহলে এটার জন্য আসবে 36-1-এর 7। আবার যদি ক্রয় বিক্রয়ের যদি আমরা চলে যাই, এই যে ক্রয় বিক্রয়, অর্পণ, হস্তান্তর, গ্রহণ, তার জন্য চলে আসবে কিন্তু 8। একই জিনিস হেরোইন আমদানি রপ্তানি করলে আসবে 7-এ, হেরোইন ক্রয় বিক্রয়ের সাথে আসলে আবার সাথে দখলে রাখলে আসবে 8। তবে এখানে একটা কৌশল জেনে রাখেন, আমাদের বেশিরভাগ প্রশ্নই কিন্তু আপনার ক্রয় বিক্রয় বা আপনার যে সংরক্ষণ, দখল, এইগুলো যে আছে নিয়ন্ত্রণ, এই দিক থেকে কিন্তু মূলত প্রশ্নটা হয়, মানে পরের যে ধাপটা এই দিক থেকেই আপনার মূলত প্রশ্ন হয় বেশি। তো এই ক্ষেত্রে পরিমাণের উপর ডিপেন্ড করে আবার আবার কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে পরিমাণের উপর ডিপেন্ড করে, এই যে আপনি এখানে দেখবেন 5 মিলিগ্রাম বা 5 গ্রাম, 5 মিলিলিটার 5 গ্রাম পর্যন্ত আপনার হচ্ছে ক। তারপর হচ্ছে আপনার 5 মিলিগ্রামের ঊর্ধ্বে হতে 25 মিলিগ্রাম পর্যন্ত এটার জন্য খ, এবং তার বেশি গেলে আমাদের গ। শাস্তি কিন্তু এক্ষেত্রে একটু বেশি, মৃত্যুদণ্ড পর্যন্ত কিন্তু আছে। এই যে দেখেন শাস্তি আগেরটার মতোই, এক থেকে কর জন্য 1 থেকে 5 বছর, আপনার খর জন্য 5 বছরের ঊর্ধ্ব থেকে 10 বছর, এবং আপনার যখন 25 গ্রামের বেশি হয়ে যাবে তখন মৃত্যুদণ্ড পর্যন্তও হতে পারে। এমভিটামিন, যার আরেক নাম হচ্ছে ইয়াবা ট্যাবলেট, খুবই গুরুত্বপূর্ণ। এই যে নোট করেন, আমাদের এই হেরোইন, এমভিটামিন, ইয়াবা ট্যাবলেট, এই দুইটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এই দুইটা আমাদের প্রচলিত।
এখন দেখেন এই ইয়াবা নিয়ে 36-এর 9ও হতে পারে, এই ইয়াবা নিয়ে 36-এর 10ও হতে পারে। সেটা কিভাবে? ওই যে আমি বললাম আপনার প্রক্রিয়াজাতকরণ, বহন, পরিবহন, স্থানান্তর, আমদানি বা রপ্তানি এটার জন্য নয়। আর যদি এই ক্ষেত্রে ওইটা না করে যদি কেউ ক্রয় বিক্রয়, হস্তান্তর, অর্পণ, দখল, প্রেরণ, নিলামকরণ, সংরক্ষণ, দখলে রাখে, তাহলে তার জন্য আসবে 10। একইভাবে পরিমাণের উপর ডিপেন্ড করে ক, খ, গ এভাবে আসবে। তবে আমাদের 36-1-10-এর যেই আছে ইয়াবা ট্যাবলেট, এই 10 থেকে মূলত আপনার মামলা হওয়ার সম্ভাবনা বেশি। এখন বলতে পারেন সাথেই তো থাকে, তাহলে বহনের মামলা না দিয়া অন্য দিক দিয়ে দেয় কেন? আরে ভাই, ওই বহনের মামলা দিলে আপনার বিষয়টা অনেক কিছু জটিলতার সৃষ্টি হয়, যার কারণে এই ক্রয় বিক্রয়ের জন্য দেখানো হয় যে ক্রয় ক্রয় করতেছিল বা বিক্রয় করতেছিল ওই মুহূর্তে তাদেরকে ধরা হয়েছে, বা তার সাথে ছিল যে দখলে ছিল। এই জন্য দেখবেন থানায় রুজুকৃত ইয়াবার মামলা আপনার 99% দেখবেন এই 10-এ করা হয়, 36-এর 10। আমাদের ক শ্রেণীর আরেকটা মাদক ফেন্সিডিল। ফেন্সিডিল আপনার গুরুত্বপূর্ণ মাদক। এই গুরুত্বপূর্ণ মাদকের জন্য আমাদের রয়েছে 13 এবং 14। তো ওই যে সেম প্রসিডিউর, একবার যা শিখবেন তারপর সবখানে কাজে লাগবে। ওই যে আমদানি রপ্তানি বহন পরিবহন আপনার 13, আর এই যে ক্রয় বিক্রয় বিপণন গ্রহণ প্রেরণ দখল সংরক্ষণ করলে 14। প্রশ্ন আসার সম্ভাবনা 36-এর 1-14 থেকে। এখানে 500 মিলিগ্রাম পর্যন্ত একটা, 500 মিলিগ্রামের উপরে থেকে 5000 মিলিগ্রাম পর্যন্ত হচ্ছে আরেকটা, এবং 5000 মিলিগ্রামের ঊর্ধ্বে গিয়ে আবার হচ্ছে আরেকটা। এক্ষেত্রে 14 ক, খ, গ, এই যে এরকম 3 রকমের শাস্তি ব্যবস্থা রয়েছে। তাহলে আমরা ক শ্রেণী মোটামুটি শেষ করলাম। এখন দেখেন এই ক্রস শ্রেণী মাদকের ক্ষেত্রে যখন কোনো প্রিকারসর্স কেমিক্যাল অর্থাৎ কেমিক্যালটাকে ভালোভাবে এনে যখন এটাকে খারাপ কাজে ব্যবহার করা হয়, এই এই প্রিকারসর্স কেমিক্যালের ব্যবহারের ক্ষেত্রে এটা চলে আসবে হচ্ছে আমাদের 15-তে। প্রিকারসর্স কেমিক্যাল যদি কেউ ব্যবহার করে ক শ্রেণীভুক্ত যে কোনো মাদকের ক্ষেত্রে আমাদের আসবে 15 দ্বারা। 15-র পরিমাণের উপর ডিপেন্ড করে 15 ক, খ, গ এটা আসবে। এরপরে হচ্ছে আপনার যদি কেউ ক শ্রেণীর কোনো মাদক সেবন করে, প্রয়োগ করে বা ব্যবহার করে, সেবন প্রয়োগ বা ব্যবহার করে কেউ এই ক শ্রেণীভুক্ত যে মাদকগুলো আমরা দেখলাম, ইয়াবা, তারপর হচ্ছে আমার এমফিটামিন যুক্ত ইয়াবা, তারপর মদ, তারপর সরি মদ না, কি বলতেছে উল্টাপাল্টা, আপনার হচ্ছে ওই যে হেরোইন, কোকেন, আফিম, এগুলো যে আছে, এগুলো যদি হয়, সেই ক্ষেত্রে এগুলোর সেবন প্রয়োগ বা ব্যবহারের ক্ষেত্রে আপনার দ্বারা আসবে কত? এই যে 16, 36-এর 1-16। যে কোনো পরিমাণ, কম খাইলেও যে অপরাধ, বেশি খাইলেও একই অপরাধ। আচ্ছা, এবার দেখেন এগুলোর ক্ষেত্রে ক শ্রেণীভুক্ত কোনো মাদকের ক্ষেত্রে আপনার কেউ যদি আপনার এই যে এখানে বলা আছে আহ, প্রয়োগ বা ব্যবহারের চেষ্টা করে, উদ্যোগ নেয়, বিনিয়োগ করে, তারপর হচ্ছে প্রতিষ্ঠান স্থাপন করে, তার পৃষ্ঠপোষকতা করে, বৈধ প্রক্রিয়া হলেও মোড়কে বা লেবেলে অপব্যবহার বা বিপদ সংকেত সম্পর্কে সতর্কবাণী বা স্পষ্ট অক্ষরে না লিখলে, তাহলে তাদের অপরাধটা আসবে 36-এর 1-17। তাহলে আমাদের ক শ্রেণীভুক্ত শেষ। এবার আমরা দেখি খ শ্রেণী থেকে কোনগুলো আমাদের মাদকগুলো ইম্পর্টেন্ট বেশি। খ শ্রেণীভুক্ত প্রথমে যে ইম্পর্টেন্ট সেটা হলো গাঁজা বা ভাং গাছ। গাঁজা বা ভাং গাছ, এই এই গাঁজা বা গাছ নিয়ে যখন আসবে তখন সেটা 18, প্রশ্ন আসার সম্ভাবনা কম। কিন্তু গাঁজা বা ভাং নিজেই যখন আপনার প্রশ্নের শিরোনাম হবে তখন সেটা হয়ে যাবে 19। ভালো করে খেয়াল করেন, গাঁজা বা ভাং গাছের জন্য আসবে 18, আর যখন এগুলোর জন্যই আসবে গাঁজা বা ভাঙের ক্ষেত্রে তখন সেটার জন্য আসবে 19। গাছের জন্য 18 আর ডাইরেক্ট ওই মাদকের জন্য আসবে 19। তারপর তো এটার পরিমাণের উপর ডিপেন্ড করে ক, খ, গ একটু তো দেখাই দিছি, বুঝছেনি? এভাবে আপনাকে পড়তে হবে। তো গাঁজা বা ভাং সেবন, চেষ্টা, অর্থ বিনিয়োগ ইত্যাদি যদি কেউ করে, সেটার ক্ষেত্রে আপনার 21 এবং 22-এর বিষয়টা আসবে। সেবন প্রয়োগ ব্যবহারের ক্ষেত্রে যদি হয় তাহলে সেটার জন্য আসবে 21। আর এই যে চাষাবাদ উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ ইত্যাদির সরবরাহ, ক্রয় বিক্রয়, দখল, গুদামজাতকরণ, আহ, সেবন বা প্রয়োগ বা ব্যবহারের চেষ্টা, উদ্যোগ, অর্থ বিনিয়োগ, প্রতিষ্ঠান স্থাপন, পৃষ্ঠপোষকতা, এগুলোর জন্য আসবে 22 দ্বারা। এগুলো 22, 36-1-22 ইম্পর্টেন্ট না, আপনার প্রয়োগ বা ব্যবহার এটাই ইম্পর্টেন্ট বেশি। এখন দেখেন খ শ্রেণীভুক্ত আরেকটা মাদক হচ্ছে আপনার অ্যালকোহল, তারপরে হচ্ছে আপনার এই বিয়ার, ওয়াশ,
মদ মানে যেটা আমরা চিনি আর কি, অ্যালকোহল যুক্ত অন্যান্য যেই ওষুধ থাকে যেগুলো নেশা সৃষ্টিতে সক্ষম করে আর কি। তো এরকম যদি হয়, এগুলোর ক্ষেত্রে আপনার যে ডিস্টিলারি মানে যে কোনো কারখানা আর কি উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ, তার জন্য আসবে 23। আর রপ্তানি, আমদানি রপ্তানি, দখল, ক্রয় বিক্রয়, এটার জন্য আসবে 24। বেশিরভাগ প্রশ্নই আপনার 24 থেকে আসে, পরিমাণের উপর ডিপেন্ড করে ক খ গ হবে। তাহলে এটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। মদ খাওয়ার যে শাস্তি, অ্যালকোহল, এই খাওয়ার শাস্তির জন্য আসবে 25, সেবন প্রয়োগ 25। এই যে অনেক সময় অ্যালকোহলের যে আপনার পাওয়া গেলে তারপর দেখা গেছে যে আপনার আপনার মেডিকেল করতে হয়, মেডিকেলে যদি রিপোর্ট পজিটিভ আসে তখন কিন্তু 36-এর 1-25 মোতাবেক কিন্তু ব্যবস্থা নিতে হয়। অ্যালকোহলকে যদি ওষুধ প্রস্তুতির উপাদান হিসেবে ব্যবহার করে কেউ, তার জন্য 26। অ্যালকোহল ইত্যাদি সংশ্লিষ্ট অপরাধের প্রচেষ্টা, উদ্যোগ বা অর্থ বিনিয়োগ, প্রতিষ্ঠান স্থাপন, পরিচালনা, পৃষ্ঠপোষকতা, এটার জন্য আসবে 27। তবে এক্ষেত্রে আমাদের সেবন বা প্রয়োগ যেটা আছে 25-এ, এটা ইম্পর্টেন্ট বেশি। আর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অপরাধ, এটা হলো আমাদের 24, এবং 36-এর 1-24 এবং 25 আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। খ শ্রেণীর নতুন মাদক, এটা হচ্ছে এলএসডি, লাইজারিক অ্যাসিড ডাইথামেথিল। এই যে আছে, এইটার জন্য আপনারা দেখেন আমদানি রপ্তানি, পরে প্রক্রিয়া, বহন, পরিবহন, এটার জন্য আসবে 28 এলএসডির জন্য। আর অন্যান্য ক্ষেত্রের জন্য আসবে মূলত 29। তার মানে ক্রয় বিক্রয়, গ্রহণ, আহ, এগুলোর জন্য দখল আসবে 29। পরিমাণের উপর ডিপেন্ড করে ক খ গ হবে। তারি বা পচুই, এটা আমাদের গ শ্রেণী, তারি বা পচুই, এটার জন্য 36-এর 1-32-এ আসবে। এটার কোনো আপনার নাই, আবার অন্য কোনো কিছু নাই, সবকিছুই একসাথে পরিমাণের উপর ডিপেন্ড করে ক খ গ হবে, একই জিনিস। তারপরে গ শ্রেণীর বিভিন্ন রাসায়নিক মাদক দ্রব্য, এই যে যা নেশার কাজে ব্যবহার করা হয়, চাষাবাদ, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বহন, পরিবহন, আমদানি রপ্তানি করলে, অথবা এই বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোর ক্ষেত্রে যদি কেউ করে, তার জন্য 33। তারপরে লবণ বা সীসাকে যদি কেউ মাদকের কাজে ব্যবহার করা হয়, লবণ বা সীসাকে, তার জন্য আসবে 34। মূলত এগুলো তেমন ইম্পর্টেন্ট না, এর আগে আমরা যে পর্যন্ত বলছি সেইগুলোই বেশি ইম্পর্টেন্ট। আমাদের এখানে শর্টকাট পড়তেই হবে, এর কোনো বিকল্প নাই, কিছু করার নাই। আপনাকে এখানে শর্ট করে ফেলতে হবে অটোমেটিক। আমি যে চার্ট দিছি, এত বড় চার্ট আপনাদের না হলেও চলবে। যেগুলো কমন মাদক আছে, কমনের যে মাদকগুলো বিষয়, এই কমন মাদকগুলোই আপনাদের একটু ভালো করে পড়তে হবে জোরালোভাবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো 36-এর 1-এ আমাদের গেল শাস্তির চার্ট। আমাদের 36-এর 1-এর পরে যদি আমরা চার্টের পরে আর কি আমরা দেখি, আমরা যে চার্টটাকে মনে মনে শেষ করি। এরপরে 36-এর 1-এ ছিল শাস্তি, তার মানে 2, 3, 4, 5, 6 আছে। তাহলে এবার আমরা দেখি 2-এ কি বলতেছে। 36-এর 2, এখানে কিন্তু 36 আছে, বুঝতে পারছেন? 36-এর 2, 36-এর 2-এ বলতেছে যে কোনো মাদক দ্রব্য অপরাধের জন্য দণ্ডিত হয়ে দণ্ড ভোগ করার পর যদি কোনো ব্যক্তি পুনরায় কোনো মাদক দ্রব্য অপরাধ করেন, তাহলে উক্ত অপরাধের দণ্ড মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড না হলে তিনি অপরাধের জন্য একই আইনে সর্বোচ্চ যে দণ্ড রয়েছে তার দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবেন। তার মানে সর্বোচ্চ দণ্ড যদি আপনি যাবজ্জীবন না হয়ে অন্য দণ্ড থাকে, তার দ্বিগুণ হবে। 10 বছর থাকলে 20 বছর হবে। তার মানে একজন ব্যক্তি যখন এটা দ্বিতীয়বার করে, মানে এটাকে বলা হয় বর্ধিত দণ্ড আপনি ধরে নিতে পারেন, যে দ্বিতীয়বার করলে। এখন দ্বিতীয়বার করার পর যদি কেউ তৃতীয়বার করে, হ্যাঁ, তার ব্যবস্থাও রাখা হয়েছে এখানে। এই যে আপনার 36-এর 3-এ এই ব্যবস্থাটা রাখা হয়েছে যে কোনো মাদক দ্রব্য অপরাধের জন্য দ্বিতীয়বার দণ্ডিত হয়ে দণ্ড ভোগ করার পর যদি কোনো ব্যক্তি পুনরায় কোনো মাদক দ্রব্য অপরাধ করেন, মানে তৃতীয়বারের মতন যদি সে আবার অপরাধ করে, সেই ক্ষেত্রে তিনি শাস্তির আওতায় আসবেন, শাস্তির আওতায় আসবেন। এখানে কিন্তু একেবারে আপনার কিন্তু শাস্তি এখন 20 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হবেন, এরকম কথা বলা আছে। 4-এ বলা আছে এই আইনে যাই কিছুই থাকুক না কেন, কোনো এখতিয়ার সম্পন্ন আদালতে যদি অভিযুক্ত ব্যক্তি মাদক সেবন ব্যতীত অন্য কোনো রূপ মাদক অপরাধী হিসেবে প্রতীয়মান না হন, তাহলে উক্ত আদালত উক্ত ব্যক্তিকে মাদকাসক্ত ব্যক্তি বিবেচনাপূর্বক যে কোনো মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে স্বীয় অথবা পরিবারের ব্যয়ের মাদকাসক্তি চিকিৎসার জন্য প্রেরণ করতে পারবেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি শুধুমাত্র এইটুক প্রতীয়মান হয় যে তিনি শুধুমাত্র সেবনকারী, আর কিছু করেন না, তখন তাকে বলা হবে যে আপনি নিজের টাকায় চিকিৎসা করবেন, অথবা পরিবারের সদস্যদের উপর এটা করা হবে যে আপনারা চিকিৎসা ব্যবস্থা করবেন।
যদি উক্ত মাদকাসক্ত ব্যক্তি এই ধরনের মাদকাসক্তির চিকিৎসা গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেন, তাহলে তার পানিশমেন্ট হবে কয় বছর? আপনার 5 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড দণ্ডিত হবে। তার মানে ডোপ টেস্টের যে রিপোর্টটা আছে না, ডোপ টেস্টে যদি একজনের রিপোর্ট হয়, সেক্ষেত্রে সেবনের বিষয়টা এখানে প্রমাণ হয়, তখন কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিভাবে? এই যে 36-4-এ। এখন দেখেন 36-5-এ কি বলতেছে, কোনো ব্যক্তি অ্যালকোহল পান বা যে কোনো ধরনের নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট অথবা বিরক্তিকর কোনো আচরণ করলে বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালনা করলে তিনি অনূর্ধ্ব 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হবেন, মানে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালালে। 6, কোনো সরকারি যানবাহনের চালক যানবাহন ব্যবহারকারী অফিসারের অনুপস্থিতিতে গাড়িতে মাদকদ্রব্য পরিবহনের সময় যদি তিনি ক্ষমতাপ্রাপ্ত অফিসার দ্বারা হাতে নাতে আটক হন, তাহলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধ অনুযায়ী আইনানুগ এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। তার মানে যে আমরা সদস্যরা আছি, আমরা যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কোনো অপরাধের সাথে লিপ্ত হয়ে যাই, তাহলে এইখানে কিন্তু আপনার সরাসরি কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে কিন্তু। কি বলছে এখানে, যে আমরা বলতে এখানে আমাদের যারা ড্রাইভার আছে আর কি, যে আমাদের যারা ড্রাইভার, সরকারি যানবাহনের যে চালকের যে ড্রাইভার আছে, তাদের অনুপস্থিতি যদি গাড়িতে পাওয়া যায়, তাহলে এই ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি যার গাড়ি সে থাকে, তখন তো ড্রাইভার তার উপরেই আসে। ধারা নাম্বার 37, ধারা নাম্বার 37 আমরা দেখব 5 বলছি না আপনাদেরকে, 36-5, যে নেশাগ্রস্ত অবস্থায় ও শান্তি বিনষ্ট করলে, এই যে মাতলামি করলে, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালালে তার শাস্তি, এটা 36-5। আর সরকারি চালক যারা আছে, সরকারি যানবাহনের চালক, এই ক্ষেত্রে আপনার গাড়ির বিষয়টা যেটা, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা। ধারা নাম্বার 37, মাদক দ্রব্যের উৎপাদনে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি ইত্যাদি রাখার দণ্ড, এটা 37-এ, যদি এই ধরনের যন্ত্রপাতি আপনার কেউ যদি সাথে রাখে আর কি, যন্ত্রপাতি ইত্যাদি রাখার দণ্ড কত বছর? এখানে 2 বছর পর্যন্ত আছে, শাস্তি মুখস্থ করা লাগবে না। 38, গৃহ বা যানবাহন, মানে গড় বা যানবাহন যা আছে ইত্যাদি ব্যবহার করতে দেওয়ার দণ্ড, ধারা 38, কেউ যদি এটা জেনে শুনে করে থাকে, তাহলে তার শাস্তি ধারা 38-এ। ধারা 39 আমরা পড়ছি বেআইনি ও অথবা হয়রানিমূলক তল্লাশি বা ইত্যাদির দণ্ড। এই যে এবার চলে আসি, আমরা যারা এখানে আপনার তল্লাশি কার্যক্রম করি, এখানে যদি আমাদের কোনো ইন্টেনশনালি থাকে, বেআইনি বা হয়রানিমূলক তল্লাশি করি, তাহলে এটার জন্য শাস্তি হবে কততে? 39-এ শাস্তির ব্যবস্থা রয়েছে। ধারা 40, অর্থ যোগানদাতা, পৃষ্ঠপোষকতা, মদতদাতা ইত্যাদি সম্পর্কে বিধান। কাদের সম্পর্কে? এই যে দেখো, দেখেন, অর্থ যোগানদাতা যারা অর্থ দেয়, যে তুই ব্যবসা কর আমি টাকা দিচ্ছি, পৃষ্ঠপোষকতা করতেছে, মদত দিচ্ছে, এরকম ব্যক্তি যারা আছে তাদেরকে অভিযুক্ত করা যাবে কত ধারা মোতাবেক? 40 ধারা মোতাবেক। আরো আছে কিন্তু, ধারা 41-এ আছে মাদকদ্রব্য অপরাধ সংগঠনে প্ররোচনা ইত্যাদি দণ্ড। যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ সংগঠনে কাউকে প্ররোচিত করলে অথবা সাহায্য করলে অথবা কারোর সাথে ষড়যন্ত্রে লিপ্ত হলে অথবা এই উদ্দেশ্যে কোনো উদ্যোগ বা প্রচেষ্টা গ্রহণ করলে, মাদকদ্রব্য অপরাধ সংগঠিত হোক অথবা না হোক, তিনি সংশ্লিষ্ট অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের এই দণ্ডে দণ্ডিত হবেন। তার মানে প্ররোচনা করলো, মাদকদ্রব্য অপরাধ অনুষ্ঠিত হোক বা না হোক, তিনি কিন্তু ঠিকই শাস্তির আওতায় চলে আসবেন ধারা 41 মোতাবেক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাস্তির ব্যবস্থা করা হয়নি, এরকম যদি কোনো কিছু পাওয়া যায়, সেক্ষেত্রে এখানে অল্টারনেটিভ হিসেবে রাখা হয়েছে 42 ধারাকে। কোনো কোম্পানির বিরুদ্ধে যে শাস্তিমূলক যে বিষয়টা আছে, একজন কোম্পানি, তাহলে এই ক্ষেত্রে আপনার ধারা 43-এ এই কোম্পানির দায়ভারের কথা বলা আছে, যে এই আইনের কোনো বিধান লঙ্ঘনকারী ব্যক্তি যদি কোম্পানি হয়, তাহলে উক্ত কোম্পানির মালিক, পরিচালক, ম্যানেজার, সচিব অথবা কোনো অফিসার বা এজেন্ট বিধানকারী লঙ্ঘন করলে তিনি লঙ্ঘন করেছেন বলে গণ্য হবে, যদি না তিনি প্রমাণ করতে সামর্থ্য হন যে উক্ত লঙ্ঘন তার অজানা মতে হয়েছে এবং উক্ত লঙ্ঘন রোধ করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন। তার মানে আমাদের এই যে ধারাগুলো আমরা পড়তেছি 36, 37, 38, সরি 36-এর 3, 4, 5, তারপর আপনার এদিকে হচ্ছে 37, 38, 39, 40, 41, 42, 43,
এই ধারাগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য লাগবে, তবে সেটা এক লাইন দেড় লাইন করে আপনি শুধুমাত্র শিরোনামটা মুখস্থ রাখবেন, তাহলে বাকিটা আপনি বুঝে যাবেন। এরপরে যেটা আছে আমাদের জন্য তেমন ইম্পর্টেন্ট না, যেমন অপরাধের বিচার, এই যে এগুলো শুধুমাত্র রিডিং পড়ার বিষয়। ট্রাইব্যুনালের ক্ষমতা 45, 46 আছে মাদকদ্রব্য অপরাধের আমলযোগ্যতা। দেখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সকল অপরাধ কি হিসেবে গণ্য করা হয়েছে? আমলযোগ্য। তার মানে মামলা রুজু করতে ওসির কারো পারমিশন লাগবে না, তদন্ত করতে কারো অনুমতি লাগবে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামিনের যে ব্যবস্থাটা আমরা অন্যান্য মাইনর অ্যাক্টে যা দেখি, এখানে সে বিষয়ে বলা আছে সাধারণত কি শুনানির সুযোগ দেওয়া হবে, শুনানির সুযোগ দিয়ে তারপর জামিনের ব্যবস্থা হবে। এবং এই ক্ষেত্রে আপনার নারী, শিশু বা শারীরিক বা বিকলাঙ্গ হলে তারা একটা আপনার সুযোগ পেয়ে থাকেন জামিনের, তারা এক্ষেত্রেও সেটা পাবেন। এই জন্য কিন্তু নারীরা দেখবেন মাদকের সাথে কিন্তু জড়িত হয়ে যায়। কালকে একটা ভিডিও দেখলাম, ওখানে বলতেছে যে আপা আপনার সাথে কি কিছু আছে? দেখছেন না ভিডিওটা? দেখছেন? কে কে দেখছেন? বাসের ভিতরে একটা সুন্দরী মেয়ে বই রয়েছে, যে তারা জিজ্ঞেস করে না পুলিশে যে আপা আপনার সাথে কিছু আছে, তখন মেয়ে কিন্তু বলে, এরকম মাথা নাড়ায় কিন্তু নিজে থেকে স্বীকারোক্তি দেয় এবং কিন্তু নিজের হাতেই কিন্তু বের করে দেয়। দেখছেন না? গতকালকের ঘটনা। গতকালকে দেখছি, ঘটনা কবে জানি না, গতকালকে ফেসবুকে দেখছি আর কি। এই যে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন, 50 দ্বারা, যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সাথে যদি অন্য কোনো অপরাধ জড়িত হয় সেক্ষেত্রে কি হবে, একসঙ্গে বিচার করা যাবে কিনা জেনে রাখেন। এই আইনের কোনো বিধান অথবা অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, এখতিয়ার সম্পন্ন আদালতে বিচারাধীন কোনো মামলার মাদকদ্রব্য অপরাধের সাথে অন্য কোনো অপরাধ যদি এমনভাবে জড়িত থাকে, জড়িত থাকে ন্যায় বিচারের স্বার্থে উক্ত অপরাধের বিচার বিচারাধীন মাদকদ্রব্য অপরাধের সাথে একই সঙ্গে হওয়া উচিত, তাহলে উক্ত অপরাধটি বিচারাধীন মাদকদ্রব্য অপরাধের সাথে যতদূর সম্ভব এখতিয়ার সম্পন্ন আদালতে একই সঙ্গে আপনার বিচার্য হবে। তার মানে অন্যান্য অপরাধের ক্ষেত্রে বিচার করা যাবে। বিচারের সমাপ্তির মেয়াদ, এটা আপনারা পড়বেন, 90 কার্যদিবসের কথা বলা হয়েছে, পরবর্তীতে আরো বাড়ানোর বিষয়েও বলা আছে। অভিযুক্ত শিশুর ক্ষেত্রে 12 ধারায় বলছে অভিযুক্ত শিশুর বিরুদ্ধে আমাদের শিশু আইন 2013 যে আছে এই বিধান প্রযোজ্য হবে। আপিলের ক্ষেত্রে 30 কার্যদিবসের মাঝে করতে হবে আপিল, এখতিয়ার সম্পন্ন আদালতে। ফৌজদারি কার্যবিধির প্রয়োগ যথারীতি যা থাকে তাই। এখানে মাদকদ্রব্য অপরাধ সংগঠনের ক্ষেত্রে একটা অনুমান করে নেওয়ার জন্য বলছি, প্রিজাম্পশন। প্রিজাম্পশন এখানে বলতেছে কোথাও যদি আপনার সরঞ্জামাদি যন্ত্রপাতি এগুলো জিনিসপত্র এগুলো পাওয়া যায়, যদি ভিন্নতর সে কোনো কিছু প্রমাণ করতে না পারে, তাহলে মাদকদ্রব্য আইন লঙ্ঘন করেছেন বলে গণ্য হবে। ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা ইত্যাদির সাক্ষ্যগত মূল্য এখানে আপনার 56তে আনা হয়েছে। মূলত এটা আমাদের ডিজিটাল যে বিষয়টা, এটা যুক্ত হওয়ার পর আর এটা লাগে না আলাদা করে। মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবে কিনা মাদকদ্রব্য অপরাধের ক্ষেত্রে? হ্যাঁ পারবে। এই আইনে ভিন্নতা যা কিছু থাকুক না কেন, মাদকদ্রব্য অপরাধ সমূহ মোবাইল কোর্ট আইন 2009 এর অধীন মোবাইল কোর্ট পরিচালনা করে বিচার কার্য সম্পাদন করা যাবে। মাদক শুল্ক দরকার নাই। মাদক প্রবণ অঞ্চল ঘোষণা, এটা সরকার করবে গেজেট মূলে। ক্ষতিপূরণ ইত্যাদির দাবি অগ্রহণযোগ্য, লাগবে না। মাদকাসক্ত ব্যক্তির তালিকা প্রণয়ন, মাদকাসক্তি কেন্দ্র স্থাপন, মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র, এই বিষয়গুলো পড়েন, আমাদের লিখিত পরীক্ষায় পুস্তক সহতে আসার সম্ভাবনা বেশি। রাসায়নিক পরীক্ষাগার স্থাপন এবং এর প্রতিবেদন। পরীক্ষাগার, রাসায়নিক পরীক্ষাগার ছাড়া তো মাদকের গুলো ডিটেক্ট করবে কিভাবে? এই যে জাতীয়, জেলা, উপজেলা পর্যায়ে মাদক নিয়ন্ত্রণ এবং প্রচার কমিটি থাকবে। এই পর্যন্তই, আর লাগবে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আমাদের শাস্তির দিক থেকে এই পর্যন্ত আলোচনা করলেই চলবে। যদি কারো কিছু বলার থাকে হাত তুলতে পারেন। আমি আবার বলতেছি, আপনাদের যে মাদকগুলো আছে আমাদের পরিচিত, ও যেগুলো আমরা সচরাচর চিনি জানি, যেগুলো নিয়ে পুলিশ উদ্ধার করে, এইগুলো থেকে মূলত প্রশ্ন আসবে। বোঝা গেছে? এর বাইরে তেমন প্রশ্ন আসবে না, আজ পর্যন্ত কোনোদিন আসে নাই, কোনোদিন আসে নাই। রুবেল হোসেন। সালামু আলাইকুম স্যার। স্যার আমরা ওই যে একটা
ই পড়ছিলাম যে প্রিকারসর কেমিক্যাল, মানে প্রিকারসর কেমিক্যালের জিনিসটা কি স্যার? আচ্ছা, ওষুধ তৈরির জন্য আমাদের অনেক লাইসেন্স মূল্য বিদেশ থেকে একটা জিনিস আনতে হয় না, কেমিক্যাল? জি স্যার। ওইটাকে বলা হয় প্রিকারসরস কেমিক্যাল, ওষুধ তৈরির পূর্বে যে কেমিক্যালটা আনা হয়। এখন এটাকে আপনি আনতেছেন যে ওষুধ হিসেবে ব্যবহার করার জন্য, তাহলে এটা কি ওষুধ উৎপাদনের জন্য এই জিনিসটিকে আনা ভালো না খারাপ? ওষুধ উৎপাদনের জন্য আনলে অবশ্যই ভালো হবে। আর যখন এটাকে নিয়ে অবৈধ কাজে কেউ ব্যবহার করে তখন সেটা ভালো না খারাপ? সেটা তো খারাপ স্যার। খারাপ। রেডমি 9। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, ট্যাপেন্ডারল ট্যাবলেট মানে বর্তমান সময়ে কিন্তু উদ্ধার হচ্ছে স্যার, এটা একদিন জানতে চাইছিলাম, বলছিলাম স্যার। ট্যাপেন্ডারল আমার ঠিক ধারণা এর নামই আমি প্রথম শুনছি। তবে ওই দিন আমি দেখছি একটা ইয়াতে, ফেসবুকের এটা নিউজে। একদিন বলছিলাম স্যার আপনাকে, আপনি বলছিলেন যে পরে একদিন এটা ইয়ে করে আর পরে আর দেখা জানতে হয়? চাইছি। এই এই কিছুদিন ধরে, এই যে কয়দিন আগে একটা মামলা হইলো তো, এই তো মনে হয় স্যার সপ্তাহখানেকের এটা ভিতরে। ওই যে নওগাঁতেও কয়েকবার উদ্ধার হয়েছে স্যার, নওগাঁ জেলায় কয়েকবার উদ্ধার হয়েছে, প্লাস তাহলে অন্যান্য জায়গাতে, তো এটা যেই মামলা থানায় হচ্ছে স্যার এটা যেই সম্পর্কে। থানায় উদ্ধার করছে, হ্যাঁ, এই যে আমি হ্যাঁ। চারে খুঁজছিলাম, চারে খুঁজতে তো এরকম ভাবে একুরেট পাই না। একটা একটা যদি রেফারেন্স পাওয়া যেত তাহলে ওইটা আমরা দেখতে পারতাম যে এটা সত্য কিনা, এটা মিলে কিনা, তাহলে বের করা যাইতো একটা রেফারেন্স পাইলে। এখন যেই বড় তফসিল, এখন এটার এই টেপান্ডানোর যে ট্যাবলেটটা ধরা হইতেছে, এটার কেমিক্যাল উপাদানটা কি, কেমিক্যাল উপাদান না জানলে কিন্তু চাটে মিলবে না। কেমিক্যাল উপাদানটা জানতে হবে। যেমন ইয়াবানামে আমরা চিনতেছি, আপনি যদি চাট খুঁজেন, সারা দিনেও আপনি ইয়াবানামে কোনো মাদকের পাবেন না চাটে, ওখানে গিয়ে পাবেন এমফিটামিন। এখন মানে এটা এমফিটামিন, স্যার সম্প্রতি সম্প্রতি হ্যাঁ, এটা কি নাম, এটার কেমিক্যাল নামটা কি? মানে এই তাহলে আমরা বুঝতে পারতাম যে এটা কোন জায়গায় আছে। হ্যাঁ, এটা যেহেতু সম্প্রতি উদ্ধার হচ্ছে স্যার, বিষয়টা একটু দেখেন আপনি স্যার এই যে ভাই। গুগলে সার্চ দিলেও পাবেন এটার আর কি, ওইটা লেখা, নোটিরাবেন। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, তাতে তো স্যার আমাদের 16, 21, 25 সেবনের শাস্তি আছে প্রত্যেকটা মাদক। স্যার সব ইয়ার স্যারের উপধারা স্যারের সাথে পার্থক্য কি স্যার? এই যে কোনটা? 36-4, 36-4 স্যার, যেখানে মাদক দ্রব্য মানে মাদকাসক্ত যে সেবন করে সেক্ষেত্রে যে তাকে 5 বছর পর্যন্ত দণ্ড দিতে পারে যদি সে ইয়া না হয়, মাদকাসক্তে ওই যে নিরাময় কেন্দ্রে ভর্তি না হয়। তার যে 16, 21, 25 যে ছাড়ে আছে। হুম, ওইটার হিসাবটা আলাদা, ওটার হিসাবটা আলাদা। আর এটাতে হলো যখন আপনি সরাসরি মামলাতে যাবেন, হ্যাঁ, সরাসরি জি মামলাতে স্যার। যাবেন তখন হলো ওইখানে আপনি গেলেন। আর এদিকটাতে মনে করেন যে একজন ই করে না, যে ওই তাকে মূলত প্রথমে প্রতীয়মান হলো, সে চিকিৎসার জন্য তাকে বলবে, চিকিৎসার যখন যখন বলবে, সে যদি এই ক্ষেত্রে রাজি হয়, রাজি হলে তাহলে সে একটা এখানে অন্য একটা বেনিফিট পাবে। কিন্তু রাজি হইলো না, সে রাজি হইলো না, অস্বীকৃতি জানাইলো, এরকম যদি হয় তখন তার জন্য মূলত এই ব্যবস্থাটা এখানে রাখা হয়েছে। বুঝতে পারছেন? রাজি না হইলে। জি স্যার, তাহলে তার প্রথমে তাকে সুযোগ একটা দিবে এখানে হুম, সেবনের ক্ষেত্রে। এখানে কি বলছে দেখেন না, এখানে বলছে এখতিয়ার সম্পন্ন আদালতে, এটা কিন্তু পুলিশের কাছে না। শুরুতে পড়লে কিন্তু বুঝবেন যে অন্য অন্য আইনে, এই আইনে যা কিছুই থাকুক না কেন, মানে আপনি এই যে বললেন না চার্টের ভিতরে কি পাইছেন, যা খুশি তাই জি থাকুক, স্যার। যাই থাকুক না কেন, কোনো এখতিয়ার সম্পন্ন আদালতে যদি অভিযুক্ত ব্যক্তি মাদক সেবন ব্যতীত কোনরূপ মাদক অপরাধী হিসেবে প্রতীয়মান না হন, জাস্ট খালি তার অপরাধ মাদক সে খায়, এইটুকুই হুম। তার অপরাধ, এছাড়া সে কিছু করে না, তাহলে আদালত উক্ত ব্যক্তিকে মাদকাসক্ত ব্যক্তি বিবেচনা পূর্বক, মানে এটা বিবেচনা করবে, বিবেচনা পূর্বক যে কোনো মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে তার স্বীয় মানে নিজের খরচে বা পরিবারের খরচে চিকিৎসা নেওয়ার জন্য বলবে। যদি তিনি এতে আগ্রহ প্রকাশ করেন এবং সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করে, তাহলে তাকে আপনার হয়তো বা মকুব করে দিবে। মকুবের বিষয়টা এখানে বলা নাই, চিকিৎসার জন্য প্রেরণ করতে পারবে এটা লেখা আছে। আর যদি সে অনিচ্ছা জ্ঞাপন করে, তাহলে এবার তারে আপনার 6 মাস থেকে 5 বছর পর্যন্ত, ওই যে আপনি ওখানে যে যে চারের কথা বললেন যে এই এই চারেও তো আপনার এই ধরনের কথাগুলো আছে, আপনি যেটা বলতেছেন যে
কর জন্য, খর জন্য, গড় জন্য আলাদা আলাদা খাওয়ার জন্য দ্বারা আছে না, জি স্যার। ওইখানে ওইখানে গিয়ে দেখবেন 6 থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্তই আছে শাস্তি। তো ওগুলো স্যার যখন শাস্তিটা প্রয়োগ করবে ম্যাজিস্ট্রেট, তখন ওটা ওইখানে 2 বছর স্যার, ওগুলো 2 বছর করে স্যার আপনি দেখেন সর্বোচ্চ। কোন এক জায়গায় হয়তো বা আছে সেবনের জন্য, তাহলে ওইখানে, সেবনে সব 2 বছর। হ্যাঁ, তাহলে ওইটাই ম্যাজিস্ট্রেট প্রয়োগ করবে তখন তাকে ওই ধারাতে। এই ধারাটা হইলো আপনার আদালত কর্তৃক একটা ভালো কাজে ব্যবহারের জন্য 36-4, বুঝছেন? জি স্যার। প্রস্তাব দেওয়া হইলো, তুমি আল্লাহ ভালো হইলে তোমাকে মাফ করে দিলাম, আর নাহলে এবার পানিশমেন্ট খাও। তাহলে স্যার যে ষাটের যে 16, 21, 25 যেটা 3 থেকে 2 বছর পর্যন্ত, এটা তাহলে স্যার ওই মোবাইল কোড মোবাইল কোড দিতে পারতেছে মনে হয় স্যার, হ্যাঁ, ওইটা সরাসরি। সরাসরি মোবাইল, ওইটা সরাসরি মোবাইল কোড দিতে পারে। আর এটা 36-4 যেটা, এটা হলো এখতিয়ার সম্পন্ন আদালতের ব্যাপার। হুম। আচ্ছা স্যার, বুঝতে পারছি। 010203 যার আইডির নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে ট্যাপ এন্ড ডাটা তো স্যার আমার মান্দা থানাতেই ধরা পড়ছিল, বুঝছেন স্যার। হ্যাঁ, একটু 120। এফআইআরটা একটু দেখতে পারবেন অন্য সময়? দেখে জি আমাদের গ্রুপ স্যার। দেখে আমাদের গ্রুপে একটা ছবি দিয়ে, তাহলে আমরা দেখতে পারবো যে কোন ধারায় মামলাটা করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আমি দেখে গ্রুপের ছবি দেবনি স্যার। ওকে, ইসলাম, বলেন। স্যার ওই যে আমার হচ্ছে স্যার আগের একটা বিষয় স্যার, ওই যে 33 এবং 34 এই দুইটা ধারা আছে, একটু স্যার ক্লিয়ার করে দিলে ভালো হতো স্যার। 33-34। জি স্যার, ব্যাংক হিসাব নিরীক্ষা নিষ্ক্রিয় আর হচ্ছে যে সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ স্যার, এটা একটু ক্লিয়ার করলে। স্যার মানি লন্ডারিং এর কথা বলছে স্যার, এখানে একটু পেঁচানো হ্যাঁ, মনে হচ্ছে। বলতেছি আমি। এখানে বলতেছে যে ব্যাংক হিসাব নিরীক্ষা ও নিষ্ক্রিয়করণ ধারা নাম্বার 33। আমাদের তো বেশ কিছু মাদক সম্রাটের নাম আমরা শুনছি, বদিসহ এরকম অনেক মাদক ব্যবসায়ীর নাম আমরা শুনছি না? জি স্যার। এখন দেখেন, যখন খুব অর্থবিত্ত হয়ে যাবে মাদক সেবীদের, হয় না এরকম সমাজে? দেখবেন ভাত খাইতে পারছে না, রাতারাতি দেখবেন আঙুল ফুলা কলা গাছ হয়ে গেছে, হয় না এরকম? জি জি। এখন তদন্ত করতে গিয়ে দারোগা সাহেব দেখলো যে তাহলে কোটি কোটি টাকা কামাইছে এই দিয়া, মাদক দিয়া, তাহলে কি শুধু ওই মাদকের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, নাকি তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নিবে? এই দেখেন, এই কাজটা এখানে বলছে। যদি মহাপরিচালক অথবা তদন্তকারী অফিসারের এই ধরনের বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকে যে কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধের সাথে জড়িত থেকে অবৈধ অর্থ বা সম্পদ সংগ্রহে লিপ্ত রয়েছেন, এবং উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের বিধান অনুসারে কার্যক্রম গ্রহণের জন্য তার ব্যাংক হিসাব বা আয়কর অথবা সম্পদের কর সম্পর্কীয় রেকর্ডপত্র পরীক্ষা করা প্রয়োজন, তাহলে তদন্তকারী অফিসার মানি লন্ডারিং আইন 2012 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। এখন ঘটনা হইলো, থানার কোনো অফিসার এই ব্যবস্থা নিতে পারবেন না, বুঝছেন? এটা সিআইডি তে মনে করে স্যার, সিআইডি। 100%। আপনি যখন থানার অফিসার থাকবেন, যদি এই ধরনের প্রশ্ন হয়, এক্ষেত্রে আপনি করণীয় কি? তখন এখানে সমাপ্তি টানতে হবে যে থানায় কর্মরত একজন অফিসার মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা গ্রহণ করতে না পারায় তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে মামলাটি সিআইডিতে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় করবেন, আবেদন করবেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর হবে এবং সিআইডির কর্মকর্তারা তার ওই আইনে, মানে মানি মানি লন্ডারিং আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এবার বুঝছেন ব্যাপারটা? এটা কিন্তু প্রশ্ন হয়েছিল 1 বছর। হ্যাঁ প্রশ্ন হয়েছিল স্যার এটা স্যার, হ্যাঁ। হ্যাঁ, এটা প্রশ্ন হয়েছিল না? এটা কিন্তু একটা প্রশ্ন হয়েছিল, ওই যে তার শালা এবং শাশুড়িরে আপনার বিদেশ রেখে পড়াশোনা, শালারা বিদেশ রেখে পড়াশোনা করছে, শাশুড়ি আপনার অর্থ সম্পত্তি করছে, এই ধরনের অবৈধ অর্থ বুক করাও কিন্তু অপরাধ। এই আইন মোতাবেক কিন্তু মানি লন্ডারিং আইনেও কিন্তু এটা অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। যে আমাদের মানি লন্ডারিং আইন তো মনে হয় আপনাদের পড়ানো হয়েছে না? হয়েছে? হয় নাই? পড়ানো হ্যাঁ, হবে, স্যার। পড়ানো হবে। আচ্ছা, তারপর হচ্ছে তারেক আজিজ। ও, আরেকটা ধারা আছে, সরি, আরেকটা ধারা আছে তারেক আজিজ, একটু পরে আমাদের পরের ধারাটা দেখি। 33 আমরা ক্লিয়ার হয়েছি, এবং 34টা একটু দেখি। ও, 33 আরো আরো আছে যে তদন্তকারী অফিসার মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর ধারা 2 এর উল্লিখিত সম্পৃক্ত মাদকদ্রব্য অপরাধ নিয়ন্ত্রণের জন্য তদন্তকারী অফিসার হিসেবে গণ্য হবেন, এবং তিনি অবৈধ মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ বা সম্পদ সম্পর্কে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী তৎসহ তদন্ত ও পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারবেন।
প্রয়োজনে 3 তদন্তকারী অফিসার উপধারা 1 এ উল্লিখিত ধরনের বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করে উক্ত হিসাব বা রেকর্ডপত্র পরীক্ষা নিরীক্ষা করা, সংশ্লিষ্ট ব্যাংক হিসাব নিষ্ক্রিয়করণ করা, আর তারপর হলো আপনার এটাকে ওই এটা ফ্রিং না, এটা হবে ফ্রিজিং, জেট ফ্রিজিং, প্লিজিং স্যার। হ্যাঁ ফ্রিজিং, এবং যাচাই বাছাইয়ের অনুমতি প্রদানের জন্য এখতিয়ার সম্পন্ন আদালতে আবেদন করতে পারবেন। পরে বলতেছে উপধারা 3 এর অধীন পেশকৃত আবেদন পর্যালোচনা করে আবেদনকারীকে শুনানির সুযোগ প্রদান করে এখতিয়ার সম্পন্ন আদালত আবেদনটি নিষ্পত্তি করবে এবং যদি প্রার্থিত অনুমতি যুক্তিসঙ্গত বলে মনে করেন তাহলে অনুমতি প্রদান করবেন এবং অনুলিপি সংশ্লিষ্ট ব্যাংক, কর অফিসার অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন। উপধারা 4 এর এগুলো স্যার বুঝছি স্যার। এগুলো আচ্ছা 34টা দেখেন, সম্পত্তি হস্তান্তর ইত্যাদি নিষিদ্ধকরণ। এটা আপনার নিষিদ্ধকরণ করতে পারে যে এর মধ্যে যে অবৈধ সম্পদ যদি অর্জন করে কেউ, তখন কি হবে তার পরবর্তী ধাপ হলো 34-এ, যে কোনো মাদকদ্রব্য অপরাধের তদন্তকালে যদি তদন্তকারী অফিসার এই ধরনের বিশ্বাসের যথেষ্ট কারণ থাকে যে কোনো ব্যক্তির নিকট অপরাধের মাধ্যমে অর্জিত সম্পত্তি রয়েছে, তাহলে এই ধরনের বিশ্বাস লিপিবদ্ধ করে উক্ত সম্পত্তির বিক্রয়, বন্ধক, হস্তান্তর বা অন্য কোনো প্রকার হস্তান্তর তদন্ত কার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করার জন্য আদেশ প্রদানের জন্য এখতিয়ার সম্পন্ন আদালতের কাছে আবেদন করবেন। তার মানে ওই সম্পত্তির ব্যবস্থা যাই হোক, আগে দ্রুত একটা আবেদন করে দিবে যাতে সম্পত্তি বিক্রি করতে না পারে। তার মানে আদালত থেকে সাব রেজিস্ট্রারে একটা আদেশ দিয়ে দিবে যে অমুকের সম্পত্তি বিক্রয়যোগ্য হবে না, কোনো কিছুই যেন করতে না পারে। এই জিনিসটা আর কি এখানে বলছে 34-এ। আর এই যে 35-এ যেটা গোপন বিলি, এটা আমরা বলছিলাম যে সিনেমার যে মতো করে যেটা, তবে এই ঠিক বিষয় আছে স্যার, থ্যাংক ইউ। এই বিষয়গুলো আমাদের জন্য তেমনই না। নিয়ন্ত্রিত বিলি বা গোপন যেটা আছে কন্ট্রোল ডেলিভারি, এটা কিন্তু টিকা হিসেবে খুব ইম্পর্টেন্ট। তারেক আজিজ বলেন। স্যার একটা আউট প্রশ্ন স্যার, এখানে স্যার চারে নাই, ঠিক আছে, তবে মাদক হিসেবে ইউজ করে, যেমন স্যার ডেন্ডি, যে জুতার গাম স্যার, এগুলো যদি মাদক হিসেবে ইউজ করে, এগুলো স্যার মাদক মামলা আসবে নাকি স্যার অন্য কোনো ইয়েতে হবে স্যার, একটু জানার জন্য। ওকে, এগুলার এগুলার জন্য এতে আছে, শাস্তির ব্যবস্থা আছে। ওই যে আইসোমার, অ্যানালগ দেখছেন না প্রথম দিকে যে টিকাগুলো আছে, জি স্যার। এখানে কিন্তু বলা আছে যে মাদক দ্রব্যের সাথে নাই, কিন্তু হুবহু মাদকের মতন কাজ করে, এইগুলো যে ডেন্ডি জুতার কস যেটা জি স্যার। ব্যবহার করে, এগুলোর ক্ষেত্রে আছে, ওই চার্টে আছে, চার্টে এরকম তো ইয়ে আছে, খুঁজে দেখতে হবে আর কি। তবে এখন পর্যন্ত আসে নাই কোনো পরীক্ষাতে। ঠিক আছে। মোহাম্মদ চঞ্চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে মাদক দ্রব্যের আইনের যেগুলো স্যার বুঝছি, কিন্তু স্যার ওই যে আমাদের যে সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি স্যার ওই ওই সব কাজে বা মাদকের সাথে জড়িত থাকে, তাহলে তো স্যার তার বিরুদ্ধে মাদক আইনে স্যার ভাই কি হবে, হয় মামলা নেওয়া হয় কিনা? একজন ব্যক্তি ফৌজদারি অপরাধ করলে সে কি করে ব্যক্তিগতভাবে এটা দেখার কোনো সুযোগ নাই। সরাসরি একজন সাধারণ মানুষের জন্য যে ব্যবস্থা, ফৌজদারি অপরাধে লিপ্ত হইলে সরকারি কর্মচারীর ক্ষেত্রেও একই ব্যবস্থা। বোঝা গেছে? সাথে সাথে মামলার রেকর্ড, সাথে সাথে দেখবেন জেলে পাঠানো, তারপরে হলো বিভাগীয় ব্যবস্থা। আগে হয়েছে মামলা, পরে জেলে যাবে, তারপরে হলো ব্যবস্থা। আমাদের দেখবেন যে অনেক সদস্য আমি চিনি, অনেক পরিচিত, অনেক ক্লোজ, মাদক মামলায় অ্যারেস্ট হয়েছে, তারপর তার চাকরিও চলে গেছে, আবার চাকরি আবার ফেরতও পাইছে, এরকমও আছে। জি স্যার, সেটাই স্যার, ধন্যবাদ। তো ধন্যবাদ সবাইকে, সবাই মনোযোগ সহকারে পড়বেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং যে কমন মাদকের কথা আমি দিছি 4টাও আপনাদেরকে দিছি, এই 4টাই ফলো করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। রাতে এমসিকিউ প্রশ্ন দিব, এমসিকিউ প্রশ্নগুলো দেখেন।